প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ক্লাস টেস্ট 7, দ্য লিমিটেশন অ্যাক্ট 1998, সম্পূর্ণ আইনটির ওপরে 50 নম্বরের একটি পরীক্ষা নিয়েছিলাম। সেটার আজকে সলিউশন ক্লাস আলোচনা করব এবং আজকের ক্লাসের সাথে শেষ হয়ে যাবে। এ যাবৎ 13টি যে ক্লাস টেস্ট নিয়েছি প্রথম থেকে, সেই 13টি ক্লাস টেস্টের সমাধান সমূহ। তামাদি আইনের বিধান প্রযোজ্য নয়। আমরা জানি তামাদি আইনটা মূলত সিভিল মামলার ক্ষেত্রে তৈরি করা হয়েছে, অর্থাৎ এসআর অ্যাক্ট যেটা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সেটাকে টার্গেট করে তৈরি করা হয়েছে। এছাড়াও আরো আরো যে সিভিল মামলাগুলো আছে এসআর অ্যাক্টের বাইরে, সেগুলোর জন্য তৈরি করা হয়েছে। তো মূল মামলার ক্ষেত্রে সিভিল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, আর আপিলের ক্ষেত্রে সিভিল ক্রিমিনাল উভয়ের জন্য প্রযোজ্য। রিভিশন সিভিল ক্রিমিনাল উভয়ের জন্য প্রযোজ্য। রিভিউ তো ক্রিমিনালে নাই, শুধুমাত্র সিভিলে আছে, রিভিউর জন্য প্রযোজ্য। বলে রাখা ভালো, রিভিশনের জন্য কোনো তামাদির মেয়াদ কিন্তু তামাদি আইনে দেওয়া নাই। তো রিভিশনের মেয়াদ আমরা যে আপিলের মেয়াদ সেটাকে ধরে নিব। তাহলে এখানে যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, দেওয়ানি মূল মামলায় এটা প্রযোজ্য হবে, দেওয়ানি আপিলে প্রযোজ্য হবে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাহলে ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমার নোটের যে পরিচিত অংশ, এই পরিচিতি অংশতেই আপনারা এটা পেয়ে যাবেন। তামাদি আইনের 3 ধারার বিধান মান্য করা আদালতের জন্য বাধ্যতামূলক। 3 ধারা হচ্ছে ব্যাকবন অফ লিমিটেশন অ্যাক্ট। লিমিটেশন অ্যাক্টের হচ্ছে মেরুদণ্ড, অর্থাৎ এই 3 ধারার উপরে কেন্দ্র করেই কিন্তু তামাদি আইন তৈরি হয়েছে। 3 ধারায় বলা হয় কি, কেউ বলতে পারবেন 3 ধারার বক্তব্যটা কি? বলতে পারলে হাত উত্তোলন করেন। যে তামাদি আইনের 3 ধারার বক্তব্য হচ্ছে তামাদির মেয়াদান্তে মকদ্দমা, আপিল, দরখাস্ত ইত্যাদি সকল ক্ষেত্রে সব ক্ষেত্রে খারিজ হবে। হুম। এটা কি নোট দেখে দেখে পড়ে বললেন না মুখস্থ বললেন? তার মুখস্থ বলছি। আচ্ছা, ধন্যবাদ। মুখস্থ বলতে পারলে ফাইন। তাহলে তামাদির যদি মূল বক্তব্য বলি, তামাদি আইনে বলছে যদি মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে কোনো করে লাভ হবে না, কোনো আপিল করে লাভ হবে না, সেটা সরাসরি খারিজ হয়ে যাবে। এবং এইটা এটা মানতে আদালত এটা বাধ্য। বাধ্যতামূলক এটা করতে। হ্যাঁ, এটা মানতে আদালত বাধ্য। ঠিক আছে, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা যে আমাদের মেয়াদ শেষ হয়ে গেল, তারপরে মামলা নিয়ে আসলো, আদালত ইচ্ছে হলে নিল, না হলে নিল না। এটা যদি হতো তাহলে তামাদি আইনের ভ্যালুই থাকতো না, তামাদি আইনের কোনো গুরুত্বই থাকতো না, তাই না? অভিভাবক যদি একটু জি, কড়া না হয়, তাহলে অভিভাবককে তো কেউ মানবে না। তো তামাদি আইনের জি, 3 ধারা হচ্ছে অভিভাবকের মতো শাসন করবে, আদালতকেও শাসন করবে যে এটা যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে, অতএব বিবাদী যদি এই বিষয়ে প্রশ্ন উত্থাপন নাও করে, তাও আদালত বাধ্য এটা খারিজ করে দিতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। ঠিক আছে, ধন্যবাদ ভাই। যদি নয়েজ না হয় লাইনে থাকবেন। আর শামসুজ্জামান ভাই, আপনাকে সুযোগ 3-4 বার দিলাম, আপনি আসলেন না। আচ্ছা, বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করা আদালতের জন্য। বিলম্ব মওকুফের জন্য বাধ্য না আদালত, ইচ্ছা করলে করলেন, না করলে না করলেন। সেটা হচ্ছে স্বেচ্ছাধীন। স্বেচ্ছাধীনের আরো শব্দ হচ্ছে বিবেচনামূলক, ইচ্ছাধীন ইংরেজিতে হচ্ছে ডিসক্রিয়েশন। ক, দখল পুনরুদ্ধারের জন্য 12 মাস পর একটি মোকদ্দমা দায়ের করেছে। 12 মাস পর, এখানে বলা হচ্ছে 12 মাস, 12 বছর বলিনি। বানানো প্রশ্ন আমার। উম, বিবাদী পক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি। এই ক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত নিতে পারেন? তাহলে দখল পুনরুদ্ধার তো 9 ধারায় করতে হয়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের। সুনির্দিষ্ট প্রতিকার আইনের তামাদির মেয়াদ কত? 6 মাস। 6 মাসের মধ্যে করেনি, 12 মাস পরে করেছে। তাহলে অপর পক্ষ কিছু না বললেও 3 ধারা মতে আদালত কি এইটা খারিজ করতে বাধ্য। তাই মোকদ্দমাটি খারিজ করবেন। অন্য যে অপশনগুলো আছে, বিবাদী আপত্তি না করে মোকদ্দমাটি গ্রহণ করে বিচার শুরু করবেন, এটা হবে না, কারণ 3 ধারার এটা বিরুদ্ধে চলে যাচ্ছে। বিবাদী আপত্তি না করায় তামাদি মওকুফ করে আমলে নেবেন, তাও হবে না। বিবাদী শর্ত সাপেক্ষে মোকদ্দমা বিচারে নেবেন, এখানে শর্ত শব্দটা হবে।
তো এখানে মামলাটি খারিজ করবেন, বিবাদী প্রশ্ন উত্থাপন করুক আর না করুক। কেন করবেন? কারণ তামাদির মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদের পরে মামলা হয়েছে। কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না? কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না? সত্য ঘোষণা। তাহলে আপিল, রিভিশন, রিভিউ এগুলো হচ্ছে তামাদি আইনের 5 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। আপিলের ক্ষেত্রে বিলম্ব মওকুফ করতে পারে, রিভিশনের করতে পারে, রিভিউয়ের ক্ষেত্রেও করতে পারে আদালত। 5 ধারার তামাদি মেয়াদ বৃদ্ধি বা বিলম্ব মওকুফ করার ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে, বিবেচনামূলক ক্ষমতা। কিন্তু এখানে ঘ নম্বর হচ্ছে সত্য ঘোষণা। সত্য ঘোষণা হচ্ছে 42 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারার একটি মোকদ্দমা। এটি একটি মূল মোকদ্দমা। যেহেতু এটি একটি মূল মোকদ্দমা, তাই মূল মোকদ্দমা ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য নয়, অর্থাৎ মেয়াদ বৃদ্ধি হবে না। এক্সপায়ারি হয়েছে, সেটা আর চলবে না। তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে? তো এখানে মোট 4টি সেকশনে আলোচনা করা হয়েছে, সেটা খ নম্বরে আছে। 6-এ সংজ্ঞা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে অক্ষম যারা, তাদের জন্য তামাদির মেয়াদ স্থগিত থাকবে। সাথে বলা হচ্ছে একাধিক যদি অক্ষম ব্যক্তি থাকে। 8 নম্বরে ব্যতিক্রম, 9 নম্বরেও ব্যতিক্রম বলছে, একবার যদি শুরু হয়ে যায় তাহলে আর সেই সময়কে থামানো যাবে না। তাহলে এই 4টি সেকশনেই কিন্তু লিগেলি ডিজেবিলিটির কথা বলা হয়েছে, লিগ্যাল ডিজেবিলিটির কথা বলা হয়েছে। নাবালক থাকা অবস্থায় তার মোকদ্দমা করার অধিকার জন্মে। নাবালক থাকা অবস্থায় আমরা জানি 6 ধারা অনুসারে নাবালক মানে সে লিগ্যালি ডিজেবল একজন পার্সন। মামলা সম্পর্কে এর ভালো মন্দ সে বুঝবে না, অতএব তার মামলা করার তামাদির মেয়াদ স্থগিত থাকবে। তাহলে তামাদির মেয়াদ গণনা শুরু হবে যখন, কখন শুরু হবে? এর নাবালকত্বের অবসান হবে। নাবালকত্বের অবসান বলতে সে যখন 18 বছর পূর্ণ করবে তখন থেকে। নম্বর অপশনে আছে কি, এর সাবালকত্বের অবসান হবে। মানুষের কখনো সাবালকত্বের অবসান হয় না, কারণ নাবালকত্বের অবসানের পরে 18 বছর পূর্ণ হয় এবং 18 বছর থেকে বেঁচে থাকার আগ দিন পর্যন্ত সে সাবালক। সাবালকত্বের অবসান মানে ধরে নিতে পারেন মৃত্যু। অতএব এখানে এটা 6 ধারা আলোকে কিন্তু প্রশ্ন করছে। লিমিটেশন অ্যাক্টের 6 ধারায় বর্ণিত বৈধ অপরগতার সুবিধা মামলা দায়ের সহ অন্য কোন কোন ক্ষেত্রে নেওয়া যাবে? 6 ধারায় কি বলা হয়েছে? লিগালি ডিজেবল এরা কি কি সুবিধা পাবে, কোন কোন ক্ষেত্রে পাবে? 2টা ক্ষেত্রে শুধুমাত্র লিগালি ডিজেবল পার্সন 6 ধারা অনুসারে সুবিধা পায়। একটা হচ্ছে মূল মোকদ্দমার ক্ষেত্রে পায়, আর দ্বিতীয়টা হচ্ছে জারির আবেদনে। তাহলে জারির ক্ষেত্রেও পাবে, মূল মামলার ক্ষেত্রেও 6 ধারায় সুবিধা পাবে। আর রিভিশন, রিভিউ, আপিল এটা তো 5 ধারার বিষয়বস্তু হয়ে গেল। অর্থাৎ 5 ধারাতেই সেই সুবিধা নেওয়া যায়। 6 ধারার ক্ষেত্রে মূল মামলা এবং জারি কার্যক্রম। এটা 6 ধারার আমার নোটে স্পষ্ট 2টা পয়েন্ট দেওয়া আছে, দেখবেন। মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে একজন নাবালক নির্ধারিত সময়ের অতিরিক্ত কতদিন সময় পাবে? 8 ধারা অনুসারে 3 বছর অতিরিক্ত সময় পায়। এটাই ব্যতিক্রম যে 3 বছরের বেশি পাবে না। আইনগত অপারগতা কোনটি? এখানে 4টা পয়েন্ট আছে। নাবালকত্ব, হ্যাঁ। উন্মাদ, হ্যাঁ। জড়বুদ্ধ বা জড়বুদ্ধি, অর্থাৎ ইংরেজিতে মাইনর, ইনস্যান আর ইডিওট, এই 3টাই হচ্ছে 6 ধারায় অপারগতা। অতএব সবগুলো হবে উত্তর। 6 ধারায় এই 3টা পয়েন্ট সুন্দর করে দেওয়া আছে। সুস্থ থাকা অবস্থায় তার মোকদ্দমা করার অধিকার জন্মে। সুস্থ থাকা অবস্থায় বলা হয়েছে, পরবর্তীতে সে উন্মাদ হয়ে যায়। তাহলে সুস্থ অবস্থায় যখন মোকদ্দমা দায়েরের যে মেয়াদ, মানে অধিকার জন্মেছিল, ওই সময়ই তাকে মামলা করে ফেলতে হবে। একদিনের জন্য সে যদি সুস্থ থাকে, ওই একদিনে, মনে করেন একজন ব্যক্তি উন্মাদ, একদিনের জন্য সে সুস্থ হয়েছে, ডাক্তার বলছে যে সে এখন সুস্থ, তাকে বাসায় নিয়ে যান। সে বাসায় যে 1 দিন বা 2 দিন সুস্থ ছিল, তারপর সে আবার অসুস্থ হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। তো এই যে 2-1 দিনের জন্য যে সে সুস্থ ছিল, এটার জন্য কি তার জন্য তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে? আইন বলছে থাকবে না। কত ধারায় আছে? 9 ধারায়। সময়ের অবিরাম চলন, একবার সময় চলতে শুরু করলে সেটা আর থামবে না। এক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা খ নম্বর স্থগিত থাকবে না।
কেন থাকবে না? ওই এক দুই দিন সে জানতে পারলো যে সে সুস্থ, তখন তো তার কি অধিকার জন্মেছে সেগুলো সম্পর্কে তার খোঁজ নিতে হবে, বা তার আশেপাশে যারা আছে তারা তাকে বলবে যে তোমার এই এই ধরনের একটা সমস্যা হয়েছে, মামলা করতে হবে। তখন তিনি যদি নিজেই বাদী হয়ে মামলা করলেন তো ভালো। আর যদি মনে করেন যে না, সে এখনো পুরোপুরি শারীরিকভাবে সুস্থ না, মানসিকভাবে হয়তো বা সুস্থ, একটা মানুষ দীর্ঘদিন যদি অসুস্থ থাকে, যদিও মেন্টালি সে স্টেবল, তারপরে হয়তো বা সে নিজে মামলা করার মতো পরিস্থিতিতে নাই, উকিলের সাথে পরামর্শ সহ আরো অনেক কিছু আছে, তো সে দ্রুত এত কিছু করতে পারবে না। তাই সে কি করতে পারে, পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারে অন্য একজনকে। তো যেটাই হোক, আইন বলছে আপনি সুযোগ পেয়েছিলেন, আপনি কাজে লাগাননি, সেটা একদিনের জন্য হলো। কোন কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত সময়ের সাথে যোগ হবে? এটা 12 ধারায় আছে। 12 ধারায় আমরা 4টি ক্ষেত্রে দেখি যে সেগুলো যোগ হয়। 4টি ক্ষেত্রের এখানে একটা আছে আইনজীবী নিয়োগ। আইনজীবী নিয়োগ করতে দেরি হয়েছে ইওর অনার, একটু সময় দেন। এটা কোনো অজুহাত হবে না। হাজত বাস, আসামি হাজতে ছিল, সে সময় মতো আসতে পারেনি, হবে না। আসামি অসুস্থ ছিল, শারীরিকভাবে এখানে বোঝানো হচ্ছে, তাই এটাও ভালো কারণ নেই। 12 ধারায় রায়ের নকল সংগ্রহের জন্য যে সময়, সেই সময় বাদ যায়। এটা 12 ধারায় আমরা জানি, একটা পয়েন্ট আছে 12 ধারায়। 4টা পয়েন্টের মধ্যে এটি অন্যতম একটি পয়েন্ট। তামাদি আইন এর 14 ধারা প্রযোজ্য হয়। তামাদি আইনের 14 ধারা কিন্তু মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 14 ধারায় কি বলা হয়েছে, কেউ যদি ভুল আদালতে একটা মামলা দায়ের করে, যেখানে জুরিসডিকশনগত কোনো সমস্যা আছে, বা স্থানীয় এখতিয়ার নাই অথবা আর্থিক এখতিয়ার নাই, এক আদালতে মামলা হবে, আপনি অন্য আদালতে মামলা করলেন, তাহলে ওই মামলাটা কি করবে, ফেরত আসবে, যতক্ষণ আপনি বুঝতে পারছেন অথবা কোনো পক্ষ, বাদী হোক বা বিবাদী হোক বা বাদী বিবাদের উকিল, অথবা যদি কোর্ট বুঝতে পারে যে এইটা তো ভুল আদালতে চলে আসছে, এটা হবে পুঠিয়া থানার কোর্টে, এটা অন্য থানার কোর্টে চলে আসছে, মোহনপুর থানার কোর্টে চলে আসছে, বা এইটা সিনিয়র সহকারী জজে হবে, এটা সহকারী জজে চলে আসছে, বা এটা যুগ্ম জেলা জজে হবে, এটা সহকারী জজে চলে আসছে, এরকম আর্থিক অথবা স্থানীয় এখতিয়ারের কোনো ভুলের কারণে যদি একটা মামলা অন্য আদালতে চলে যায়, যে মনে করেন যে 15 দিন পর্যন্ত এই মামলাটা ভুল আদালতে পড়ে থাকলো, তখন এই 15 দিন সময়টা বাদ যাবে। এটা 14 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। 14 ধারা, তাহলে এটা শুটের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে উত্তর হবে ক। এখানে ধারা 14 লেখা আছে, এখানে মানে ধারা 12 লেখা আছে, এখানে 14 হবে। এখানে একটু টাইপ মিস্টেক হয়েছে। উত্তর শুট। শুটটা কি, কেউ বলতে পারবেন শুট কি? হোয়াট ইজ শুট, শিবলি ভাই? দেওয়ানি মোকদ্দমাকে সুদ বলা হয়। দেওয়ানি মোকদ্দমাকে শুট বলা হয়। আর সিভিল মানে মানে সিভিল শুট বা শুট বলা হয়। আর ক্রিমিনাল যেটা বা ফৌজদারি মামলা, সেটাকে কি বলে? ক্রিমিনাল কেস। কেস বলে। সিভিল শুট আর ক্রিমিনাল কেস। এখানে শুট বলতে কিন্তু মূল মামলাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এই কারণেই ক হবে উত্তর। মোকদ্দমা জি দায়েরের স্যার। পর আর্জি ফেরত দেওয়া হয়েছে। মোকদ্দমা দায়ের করা হয়েছে, আর্জি ফেরত দিয়েছে। আর্জি ফেরত দেওয়ার বেশ কয়েকটা কারণ থাকে, তার মধ্যে 14 ধারা একটা বিষয়। তবে সিভিল মামলায় যদি, সিআরপিসি যদি আমরা পড়তে যাই, সিআরপিসির মধ্যে কিন্তু আরো কিছু কারণ আমরা দেখতে পাবো। হ্যাঁ, সিআরপিসিতে কেউ যদি কোর্ট ফি কম দেয়, এটা একটা ভ্যালিড কারণ, বা মামলার কজ অফ অ্যাকশন স্পষ্ট নাই, এটা একটা কারণ। তো এগুলো আমরা দেখব। তো যাই হোক, মোকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতোমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন? এটা আর্জির সাথে 14 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে হবে। কারণ 14 ধারায় বলা হচ্ছে ভুল আদালতে যদি মামলা করা হয়, তাহলে সেই সময়টা বাদ যায়। একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগ করা হয়েছে। সৃজন মানে সৃষ্টি বা তৈরি। উক্ত মামলায় তামাদির মেয়াদ গণনা শুরু হবে বাদীর প্রতারণা সম্পর্কে জ্ঞাত, জ্ঞাত বলতে জানা হবার
দিন হতে, তাহলে এখানে প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন থেকে এটা শুরু হবে। হ্যাঁ, আক্তার মাহমুদ, ব্যারিস্টার আক্তার মাহমুদ হাত উত্তোলন করেছেন, লাইন আসবেন। আহ, আসসালামু আলাইকুম স্যার। আমার একটা ওয়ালাইকুম প্রশ্ন ছিল, আসসালাম। এই যে তামাদি আইন আহ, দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়, ফৌজদারি হুম, মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় না, এটা হয় না। আমরা ওই প্রথম দিকেই আহ, জানলাম। তা আমার একটা হুম। প্রশ্ন, নতুন যে আইন হয়েছে 2023-এ, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, এটা হচ্ছে হ্যাঁ। ফৌজদারি আইন, হ্যাঁ। কিন্তু নেচার হচ্ছে ভূমি সংক্রান্ত। তো এই মামলা ওকে। করলে এখানে কি তামাদি আইন ডিসঅ্যাপ্লাই হবে, মানে প্রযোজ্য হবে কি হবে না? এই যে লিমিটেশন অ্যাক্ট, আমরা এই মুহূর্তে যে আইনটা পড়ছি 1908 সালের, এই আইনটার একটা বিধানও ওখানে প্রযোজ্য হবে না, এটা বললে ভুল হবে। তাহলে কি বলতে হবে? এই যে আপনার যদি পাঁচ ধারাকে সেখানে অ্যাপ্লাই করা হয় তাহলে প্রযোজ্য হবে, কিন্তু পাঁচ ধারাকে মেবি ওখানে অ্যাপ্লাই করা হয়নি। তাহলে কোনটা প্রযোজ্য হবে? 12 ধারা প্রযোজ্য হবে। 12 ধারা শুধুমাত্র প্রযোজ্য হবে, মানে আমার যতটুকু জানা আছে। কারণ 12 ধারায় এই যে রায় নকল পেতে যে ব্যপ্ত সময়, এটা সব মামলার ক্ষেত্রে প্রযোজ্য, সিভিল ক্রিমিনাল হুম। উভয়ের ক্ষেত্রে। তো না, এখানে কিন্তু বলেন। এখানে একটা ধারা আছে, যে অবৈধ দখল উদ্ধারের ধারা 8। হুম। এখন এখানে দেওয়ানি আদালতেও এই মামলা করার একটা বিধান রয়েছিল, যার একটা নির্দিষ্ট তামাদি আইন তার উপর প্রযোজ্য হইতো। হুম। কিন্তু ভূমি অধিকার আইনের 2023-এর ধারায় মধ্যে দিয়ে যদি আমি 8 ধারাতে মামলা করি, তাহলে তো আপনার যদি ফৌজদারি মামলার কারণে তামাদি আইন ডিসঅ্যাপ্লাই করে এখানে, হুম। সেক্ষেত্রে কিন্তু এখন সাবসিকুয়েন্টলি আর একটা কোশ্চেন রেজ করে, তাহলে কি এই যে অ্যাডভার্স পজিশন 12 ইয়ার্স এর একটা রুল আছে, সেটা হুম। কি আপনার আসলে আর আহ, অকার্যকর হয়ে যাচ্ছে ইন এ সেন্স? কারণ তামাদি আইন যদি অ্যাপ্লিকেবল না হয়, তাহলে যার জমি এবং যার আইনগত মালিকানা টাইটেল রয়েছে, সে 20 বছর পরে এসে ক্লেম করলেও তাকে সেই জমির মালিকানা দিতে আইনগতভাবে কোনো বিধিনিষেধ তো আমি দেখছি না। আমি একটু কোন বেশি, কোর্টের? না না, মানে আপনি ঠিকই ফৌজদারি বলেছেন। ফৌজদারি এখন আদালতের ক্ষেত্রে এখানে বলতেছি। এখানে তাহলে তাহলে একটু ফৌজদারি কোর্টের জুরিসডিকশনটাকে বলি। এখানে যদি ফৌজদারি কোর্টে মামলা করা হয়, ফৌজদারি কোর্ট কি আপনাকে দখল ফিরিয়ে দিতে পারবে? আপনি বেদখল হয়েছেন, ফৌজদারি কোর্ট কি দখল ফিরিয়ে দিতে পারবে? এই 23 সালের আইনে কি বলা আছে যে দখল ফিরিয়ে দিবে? ফাইন করবে অথবা ইমপ্রাইজনমেন্ট দিবে। ফৌজদারি কোর্টের এতটুকুই ক্ষমতা আছে, কিন্তু একটা জমির দখল ফিরিয়ে নিতে হলে, দখল উদ্ধার করতে হলে সিভিল কোর্টে আসতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, বুঝতাম। এটা কিন্তু একটা ফ্যাক্ট, যে আপনি ক্রিমিনাল কোর্টে যাচ্ছেন, তার সাজা নিতে পারবেন অথবা ফাইন করবে, এটা একটা ফৌজদারি অপরাধ। কিন্তু আপনি সিভিল, আপনার অধিকার বলবৎ করতে হলে সিভিল কোর্টেই আপনাকে যেতে হবে। ক্রিমিনাল কোর্ট আপনাকে বলতে পারবে না আপনি যে ওইটা, এই মামলা করে আপনি ফিরে পেতে পারেন জমি। সিভিল কোর্ট কখনো কোনো ডিক্রি জারি করে একটা জমি দিতে পারবে না, কারণ জমি ফেরত নেওয়ার যে ডিক্রি জারির যে ক্ষমতা, সেটা সিভিল কোর্টের একমাত্র আছে এবং এখন পর্যন্ত আছে। আর এই আইনে কত দিনের মধ্যে মামলা করতে হবে এটা এই কারণে ডিফাইন করা নাই, কারণ ফৌজদারি মামলা লিমিটেশন দিয়ে বারিত করা যাবে না। তাহলে 8 ধারায় যে অবৈধ দখল উদ্ধারের কথা বলা হলো, এখানে 7 বছর পর্যন্ত জেলের ব্যবস্থা রয়েছে এবং নন হুম। বেলেবল মামলা এটা। তো জেল হুম। দেওয়া তো আসলে উদ্দেশ্য বা একটা কারণ হতে পারে, কিন্তু জমির অবৈধ দখল উদ্ধারটা তো মূল কারণ, মূল রেমেডি দেওয়ারও নিশ্চয়ই একটা ব্যবস্থা আদালত করবে, জেলেই শুধু দিবে এখানে না। না না, এখানে এখানে ফৌজদারি কোর্টে কখনো সেটা করা সম্ভব না, তাহলে সিভিল কোর্টের সাথে কি লাগবে, একটা কন্ট্রাডিকশন তৈরি হবে। এবং যদি এরকম কোনো সেকশন থাকে যে সিভিলের সাথে কন্ট্রাডিকশন হচ্ছে, তাহলে সিভিল কোর্টটা কিন্তু প্রায়োরিটি বেশি পাবে ক্রিমিনাল কোর্টের থেকে এই ক্ষেত্রে। আর এই আইনটার ওই সেকশনটা প্রয়োজন আমি দেখে আবার, কারণ এইটা এখনো ঠিক আমি আছে এই স্যার, জি, আইনে এটা একটা কেবল মামলা নতুন আইন করিনি। তো। জি স্যার, নতুন এটা আইনে। নতুন আইন।
এটা একটু এখন আমি আমার একটা মামলা কৌতূহল। করিনি, জি। হ্যাঁ। না, জি। আপনার পয়েন্টটা ভ্যালিড, আমি আইনটা পড়ি, প্রয়োজনে আরো একদিন সময় দেবো এই বিষয়ে। জি স্যার, ঠিক থ্যাংক আছে। ইউ। থ্যাংক ইউ স্যার। তো এই আমি মামলা করতে চেয়েছিলাম, একটা ফাইলিংও রেডি করেছিলাম। তো ওই সময় নতুন তখনই, তো একটা ম্যাজিস্ট্রেট মামলা নিলেন না, যে বলছে যে এখন আমি এই মামলাটা এটা ভালোভাবে বুঝিনি। ম্যাজিস্ট্রেট নিজে অনুরোধ করলো যে আপনি 1 মাস পরে মামলা করেন, আমাদের একটা ট্রেনিং আছে এই বিষয়ে, ট্রেনিং এর পরে আমাদের এই মামলা নেওয়ার নির্দেশনা আসবে। তো এখন আমি আমাদের তিনটা কোর্টে দু একটা স্যার, আমি মামলা আসছে, হ্যাঁ। তিনটা মামলা করেছি বগুড়ায় আমি তিনটা মামলা হুম। করেছি, এবং সেগুলা মামলাগুলো এখন তদন্তে আছে। তো আমি আবার যাচাই করছি আমার স্যারের সাথে যে আমি আসলে সঠিক লাইনে এগুচ্ছি কিনা, কারণ আইনটা তো নতুন, এই জন্য আর কি। হ্যাঁ, সেটাই। তা আমি আইনটা একটু পড়ে আপনাকে এটা রিপ্লাই দিব, সমস্যা নেই। হয় জি live থ্যাংক ইউ। অথবা আমি হোয়াটসঅ্যাপে আলাদা সময় দেবো। জি ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ। আপনার প্রশ্নের জন্য জি স্যার, ধন্যবাদ। থ্যাংক তা ইউ। আলোচনা করলে সেখানে জ্ঞান উভয় পক্ষেরই বাড়বে। আইন আসলে আলোচনারই জায়গা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জি স্যার, প্রসিড থ্যাংক করি। ইউ। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। এখানে থ্যাংক ইউ। 18 ধারা বলছে প্রতারণা সম্পর্কে জ্ঞাত হবার দিন হতে মেয়াদ শুরু হবে। ঠিক আছে। 18 ধারা, অবিরাম চুক্তি ভঙ্গের ফলাফল কি? অবিরাম চুক্তি ভঙ্গের ফলাফল সম্পর্কে 23 ধারায় বলা হয়েছে। এখানে বলছে চুক্তি ভঙ্গের প্রতি মুহূর্তেই নতুন করে তামাদির মেয়াদ গণনা হবে। এখানে অবিরাম চুক্তি ভঙ্গ এবং আরেকটা পয়েন্ট আছে 23 ধারায়, যে অবিরাম কেউ অন্যায় যদি করে সেক্ষেত্রেও প্রতি মুহূর্তেই নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। যতবার চুক্তি ভঙ্গ করবে, লাস্ট বারটা, মনে করেন কেউ আজকে চুক্তি ভঙ্গ করলো, 2 দিন পরে আবার চুক্তি ভঙ্গ করলো, তাহলে 2 দিন পরের ডেটটাই তামাদির মেয়াদের গণনার স্টার্টিং ডেট হিসেবে শুরু হবে। সরকারের বিরুদ্ধে বিরুদ্ধ দখলজনিত সত্ত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবচ্ছিন্ন দখল কত বছর দখল। 26 ধারা অনুসারে 60 বছর। সরকারের বিরুদ্ধে হলে 60 বছর, আর বেসরকারি কোনো ব্যক্তির বিরুদ্ধে হলে 20 বছর। লিমিটেশন অ্যাক্টের কোনো কিছুই প্রযোজ্য হবে না, কোনো কিছুই প্রযোজ্য হবে না এখানে ক, খ সঠিক উত্তর। চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে এবং বিশেষ আইনের ক্ষেত্রে। একটু আগে ব্যারিস্টার আক্তার সাহেবের সাথে কথা হলো, তো যে আইনের কথা বলা হচ্ছিল 23 সালের, যে ভূমি অপরাধ প্রতিরোধ আইন, এই আইনটা একটি বিশেষ আইন, অতএব বিশেষ আইনের ক্ষেত্রে মূলত প্রযোজ্য না। তবে যদি কোনো বিশেষ আইনে তামাদি আইনের কোনো ধারাকে ওই আইনের মধ্যে ইনক্লুড করা হয় এবং বলা হয় এই ক্ষেত্রে তামাদি আইনের এত এত ধারা প্রযোজ্য, যেমন আমরা বার কাউন্সিল অর্ডারে দেখেছি যে তামাদি আইনের 5 এবং 12 ধারাকে প্রযোজ্যতা দেওয়া হয়েছে, আবার সাক্ষ্য আইনের 132 ধারাকে প্রযোজ্যতা দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু যখন বিশেষ আইনে স্পেশালি উল্লেখই থাকবে তখন সেটা প্রযোজ্য হবে, তামাদি আইনের ওই অতটুকু প্রযোজ্য হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে তামাদি আইনের থেকে ইন্সপায়ার্ড হয়ে ওই আইনে তামাদি আইনের মতো করে একটা সেকশন দিয়ে দেওয়া হয়েছে, যে এতদিনের মধ্যে এটা করতে হবে, এতদিনের মধ্যে এটা করতে হবে, সেটা ওই আইনের মধ্যেই বলে দেওয়া হয়েছে। যেমন আমরা দেখেছি যে বার কাউন্সিল অর্ডারে 90 দিনের মধ্যে কি করতে হবে, আপিল করতে হবে, যেটা তামাদি আইনের কোনো বিষয়বস্তু না, কিন্তু তামাদি আইনের থেকে ইন্সপায়ার্ড হয়ে সেখানে তামাদির মেয়াদটা কি করে দেওয়া হয়েছে, স্থির করে দেওয়া হয়েছে। ওই আইনের মধ্যেই 90 বলে দিয়েছে, এটা তামাদি আইন থেকে ধার নেওয়া হয়নি, বরং তামাদিটা ওখানেই কি করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। তো এইভাবে বিশেষ আইনে তামাদির মেয়াদ উল্লেখ থাকতে পারে, অথবা তামাদি আইনের কোনো সেকশন বা আর্টিকেলকে ধার নেওয়া হতে পারে বা লিঙ্ক করা হতে পারে। এটা 29 ধারার বক্তব্য। তামাদির মেয়াদ তফসিলে উল্লেখ না থাকলে, কোনো মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে মেয়াদ উল্লেখ না থাকলে, মোকদ্দমা অর্থাৎ শুটের ক্ষেত্রে মেয়াদ 6 বছর, এটা 120 অনুচ্ছেদে আছে। এই 120 থেকে 6 বছর, 120, 6 বছর মোকদ্দমা দায়েরের স্পষ্ট মেয়াদ নেই। এই তিনটা বিষয় মনে রাখবেন। সবচেয়ে বেশিবার আসা অনুচ্ছেদ এইটা, আর এই অনুচ্ছেদ থেকে ইতিপূর্বে সবচেয়ে বেশিবার কি আসছে, প্রশ্ন আসছে। চুক্তি প্রবলের মামলা দায়েরে আমাদের মেয়াদ আগে ছিল 3 বছর, এখন করে দেওয়া হয়েছে 1 বছর, 2004 সাল থেকে। 113 অনুচ্ছেদে আছে। স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের তামাদির মেয়াদ কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? 3 অনুচ্ছেদে আছে। এটা
এছাড়া একটা 9 ধারার বক্তব্য 3 অনুচ্ছেদে 6 মাস। দলিল বাতিল বা বাতিলযোগ্য বিষয়টি অবগত হওয়ার কত বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত পক্ষকে মামলা দায়ের করতে হবে? দলিল বাতিলের জন্য মামলা দায়ের করতে হবে এখানে 91 অনুচ্ছেদে আছে 3 বছরের মধ্যে। বন্ধকি স্থাবর সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধারের জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলার নির্ধারিত মেয়াদ 148 অনুচ্ছেদ অনুসারে 60 বছর। আবার নোটে খুব সংক্ষিপ্তভাবে করে দেওয়া আছে এই মেয়াদগুলো, কত অনুচ্ছেদে কত মেয়াদ তামাদি আইনের, আপনারা সেটা দেখে নেবেন। এবং কিছু টেকনিকও দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি ডান দিকে। এখন ওই টেকনিক ফলো করে এবং নিজে বারবার পড়ে কিছু নিজে কৌশল আবিষ্কার করে করার চেষ্টা করেন, মুখস্থ করার। তাছাড়া কোনো উপায় নেই। বলে রাখা ভালো, তামাদি আইন থেকে 2023 সালে যে 10টা প্রশ্ন এসেছিল আমার নোট থেকে 1 পৃষ্ঠা থেকেই 6টি প্রশ্ন কমন ছিল এই মেয়াদ সংক্রান্ত। কারণ আমার মেয়াদগুলো খুব ছোট্ট করে দিয়ে দেওয়া হয়েছে, মানে আমার নোটের একটা পৃষ্ঠা থেকে তামাদি আইনের 6টা প্রশ্ন কমন ছিল। তাহলে এই যে মেয়াদগুলো খুব গুরুত্বের সাথে আপনাদের মনে রাখতে হবে। ফৌজদারি মামলায় শুরু ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়। ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়, কিন্তু আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি? এই বক্তব্যের ব্যতিক্রমই হচ্ছে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের, এটা আমরা 150-এ পাই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল, এবং 54-55-তে আপিল সংক্রান্ত কোনো না কোনো বিধানই আছে। তাহলে ব্যতিক্রম বলতে ফৌজদারি মূল মামলায় তো প্রযোজ্য না, কিন্তু আপিলের ক্ষেত্রে যে প্রযোজ্য এটাই হচ্ছে ব্যতিক্রম। তার মানে ফৌজদারি আপিলের ক্ষেত্রে তামাদির মেয়াদ প্রযোজ্য করা হয়েছে, এটি একটি ব্যতিক্রমেরই অংশ। খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদির মেয়াদ, খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদির মেয়াদ কত? 6 মাস। কেউ যদি খালাস পায় তাহলে প্রসিকিউশন পক্ষ বা যিনি মামলা করেছিলেন এজাহারকারী আপিল করতে পারবেন 6 মাসের মধ্যে। 157 অনুচ্ছেদে আছে। কোন অনুচ্ছেদ ফৌজদারি আপিল সংক্রান্ত তামাদির মেয়াদ বর্ণনা করে? 4টি অনুচ্ছেদে আছে তামাদির মেয়াদ বর্ণনা করার ক্ষেত্রে: 150, 154, 155 এবং 156। গ নম্বর পয়েন্ট। এই প্রশ্নটা আমার তৈরি করা প্রশ্ন। এই প্রশ্নটা ইতিপূর্বে কোনো পরীক্ষায় আসেনি। আমার আপনাদের জন্য প্রশ্ন যে আপিল সংক্রান্ত তামাদির মেয়াদ আছে ফৌজদারি 4টি, দেওয়ানি কয়টি আছে? দেওয়ানি আপিল সংক্রান্ত তামাদির মেয়াদ কয়টি আছে? শিবলি ভাই। 3টি। 3টি। আর কেউ বলবেন? কারো মনে পড়ছে? সবাই নোট খুঁজে খুঁজে বের করছে না, কয়টি। 3টি স্যার, হ্যাঁ, 3টি আমি নোট আছে। দেখিনি, কিন্তু আমি নোট তৈরি করেছি, আমার মাথায় আছে। মোট 8টি, 8টির মধ্যে 4টি দেওয়ানি, 4টি ফৌজদারি। আপনাদের মাথায় 3টে আসলো কিভাবে? তো যেটা কথা হচ্ছিল 26 নাম্বার প্রশ্নে, যে 150, 154, 155 এবং 157 এগুলো হচ্ছে ফৌজদারি আপিল সংক্রান্ত বিধান। আমি প্রশ্ন করেছিলাম সিভিল আপিল সংক্রান্ত বিধান কয়টি? আপনি বললেন 3টি, আমি বললাম 4টি। আমি সঠিক, 4টি। আপনি কি লক্ষ্য দেখেছেন সেগুলো জি এই দশ দেখলাম। মিনিটের মধ্যে? জি দেখেছি। একশো এখন তিপ্পান্ন নিয়ে এখন আপনার মতামত কি বলেন, 3টি না 4টি? ওই 153টা যদি আপনার সিভিল হয় তাহলে এটা 4টি হবে, আর না হলে হয়তো 5টি হবে আর কি। সিভিল সিভিল 3টি হবে, ক্রিমিনাল 5টি হবে। কারণ 153 আর্টিকেলের যদি ইংরেজি দেখলাম, under the same code of high court from an order of subordinate court refusing leave to appeal to appellate division, এটা হচ্ছে ইংরেজিতে। কিন্তু বাংলায় বলা হচ্ছে, স্যার আমি যেটা দেখলাম শিডিউলে আমাদের ব্যারাকটা যেটা আছে, হাইকোর্টের হুম, অধস্তন কোনো আদালত সুপ্রিম কোর্টের কাছে আপিল করার অনুমতি দিতে অস্বীকার করলে উক্ত আদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি মোতাবেক দায়েরকৃত আপিল। এখানে মেয়াদ দেখানো হয়েছে 30 দিন। এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে আমার। আচ্ছা। আমি ইংলিশ বেয়ার একটা আমিও দেখলাম। ইংলিশ যে বেয়ার অ্যাক্ট, ঠিক আছে, ইংলিশ জি বেয়ার অ্যাক্ট অনুসারে আপনাকে দেখাই দিচ্ছি। এই তো ইংলিশ বেয়ার অ্যাক্ট ওয়েবসাইট থেকে ডিরেক্ট 153, তাই তো? জি
এখানে 152তে কি দেওয়া আছে? আন্ডার দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। 152তে সিভিল প্রসিডিউরের কথা বলা আছে, 53তে এসে বলছে আন্ডার দ্য সেম কোড। আন্ডার দ্য সেম কোড বলতে ওই 52তে যে সিভিল প্রসিডিউর আছে সেটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, দ্য হাইকোর্ট ডিভিশন ফ্রম অ্যান অর্ডার, এখানে কি লেখা আছে? অর্ডার। ঠিক আছে, জি জি। তো এটা সিভিল, ডেফিনেটলি সিভিল। ও আমাদের তাহলে ঠিক আছে, ব্যারেক্টে মনে হয় অনুবাদে ভুল আছে, বাংলা ব্যারেক্টে ইংরেজির সঙ্গে বাংলাতে বাংলা বলা হয়েছে এখানে। বাংলা 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 অনেক বেয়ার একটা ভুল থাকে, ভুল আছে। তো এখানে ইংলিশটা দেখেন, ওয়েবসাইট থেকে আমি আপনাকে দেখাচ্ছি যে 52তে বলা হচ্ছে সিভিল, তাহলে 53তে সেম দ্বারা কি 52কে বোঝাবে না অন্য কোনটা বোঝাবে বলেন? জি জি, অবশ্যই বাংলাকে বলছে। আমি অবশ্যই দেখেছি ব্যারেক্টে, এবং আমি ইয়েতে দেখেছি, ওয়েবসাইটে দেখলাম। দেখে যখন কনফিউশন হলো, আমি আবার ব্যারেক্ট উঠিয়ে দেখলাম যে ব্যারেক্টে ভুল আছে এখানে। বুঝতে পেরেছি, এবার ঠিক আছে আচ্ছা, তাহলে। এবার আরেকটা দেখেন, 54তে আন্ডার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, 54তে ক্রিমিনাল প্রসিডিউর কথা বলা হচ্ছে। 55তে বলা হচ্ছে জি আন্ডার দ্য সেম কোড, তাহলে এই সেম কোড দ্বারা এই 54 সিআরপিসি কে বোঝানো হচ্ছে। ক্লিয়ার এবার? জি, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আর কনফিউশন থাকলো না। 8টা আপিলের বিধান আছে, 8টার মধ্যে 4টা সিভিল 4টা ক্রিমিনাল, একেবারে 50-50। ওয়েবসাইটের বিআর অ্যাক্টের সাথে ম্যাচ করে তারপরে শিওর হবেন। আমারও ভুল হতে পারে, আমি সেটা অকপটে স্বীকার করছি। মানুষ তো, মানুষেরই ভুল হয়। অনেক বিআর অ্যাক্টে যারা বই পাবলিশ করে রেখে দিয়েছে তাদেরই ভুল আছে। তো যাই হোক, আলোচনা করলাম, ক্লিয়ার হলাম সবাই। হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল বা আদি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনর্নিরীক্ষণ কি রিভিউ এর জন্য দরখাস্ত দাখিলের মেয়াদ কত দিন? 20 দিন মাত্র আছে 162তে। নিঃসম্বল হিসাবে আপিল করার অনুমতির দরখাস্ত দাখিলের তামাদির মেয়াদ কত দিন? 30 দিন, 170 অনুচ্ছেদ। দেওয়ানি মামলায় যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের। এরপরে আমরা 29 বলা হচ্ছে দেওয়ানি মামলায় যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করতে হবে রায়ের তারিখ থেকে কত দিনের মধ্যে? 173-এ আছে 90 দিনের মধ্যে। কোন দেওয়ানি মামলা চলাকালীন উহার বাদী বা বিবাদী মারা গেলে কায়েম মোকামের কথা বলা হচ্ছে। তার মৃত্যুর কত দিনের মধ্যে তার ওয়ারিশদের স্থলাভিষিক্ত অর্থাৎ কায়েম না করলে মামলা বাতিল বা অ্যাবিট হবে। কায়েম মোকামের জন্য তামাদির মেয়াদ হচ্ছে 90 দিন। কায়েম মোকামের জন্য তামাদির মেয়াদ 90 দিন, বাদীর জন্য 90 দিন, বিবাদীর জন্য 90 দিন। বাদীর জন্য 176 ধারা প্রযোজ্য, 176 অনুচ্ছেদ প্রযোজ্য, বিবাদীর জন্য 177 অনুচ্ছেদ বা 177 আর্টিকেল প্রযোজ্য। দুইজনের ক্ষেত্রেই, মানে বাদীর কেউ যদি মারা যায় তাহলে বাদীদের ওয়ারিশদের সে মামলায় প্রবেশ করাতে 176 ধারায় 90 দিন দেওয়া হয়েছে। অনুরূপভাবে বিবাদীর পক্ষের যদি কেউ মারা যায়, বিবাদী যদি মারা যায় একাধিক বিবাদীর মধ্যে, তাহলে একমাত্র বিবাদীরও যদি তিনি মারা যান তাহলে তাদের পক্ষ আসবে এই মামলায় কম্পিট করতে। তো এই মামলায় প্রতিযোগিতা করার জন্য তাদের ওয়ারিশদেরকে নিয়ে আসলে 90 দিনের মধ্যে নিয়ে আসতে হবে, মৃত্যুর 90 দিনের মধ্যে 177 অনুসারে। দেওয়ানি আদালতে ডিক্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদ, ডিক্রি জারির তামাদির মেয়াদ সাধারণত 3 বছর, তবে আনলিমিটেড মেয়াদ পাওয়া যায় জারির মেয়াদ। কারণ যদি 3 বছর পার হয়ে যায় তাহলে কি বলা হবে? যে প্রতারণামূলক ভাবে আমাকে এই ডিক্রি জারিতে বাধাগ্রস্ত করছিল বা জোর করে এই ডিক্রি জারিতে বাধাগ্রস্ত করছিল, তাহলে কিন্তু আনলিমিটেড সময় পাওয়া যাবে। রিভিশন দায়ের সংক্রান্ত তামাদির মেয়াদ রয়েছে তামাদি আইনের, এখানে কোনোটি নাই। কেননা রিভিশন দায়ের সংক্রান্ত কোনো তামাদির মেয়াদ নাই, এটা আমার আইনের পরিচিতি অংশে বলা আছে এবং এই ক্লাস শুরুর প্রথমেও বললাম। তাহলে প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয় তফসিল কোথাও রিভিশন সংক্রান্ত তামাদির মেয়াদ নাই। দ্য লিমিটেশন অ্যাক্ট অনুসারে নাথিং শ্যাল বি ডিমড টু বি ডান ইন গুড ফেথ হুইচ ইজ নট ডান উইথ ড্যাশ। তাহলে গুড ফেথের সিনোনিম, গুড ফেথের অর্থ কি সেটা এই শূন্য স্থানে বসবে।
উত্তর হবে উইথ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। কেয়ার অ্যান্ড অ্যাটেনশন দুইটাই থাকতে হবে। এখানে আছে কেয়ার আর অ্যাটেনশন, অর হলে হবে না, উভয়টি হতে হবে। এখানে দুই এর সাথে বলা আছে এটা, অর্থাৎ দুই ধারার উপধারার সাথে আছে। ওসি বা ট্রাস্টি কে, এটা বলা আছে বিশ্বাসপূর্বক ন্যস্ত সম্পত্তির আস্থাভাজন ব্যক্তি হচ্ছেন ওসি বা ট্রাস্টি। ধারা 2-11 উপধারায় আছে বন্ড includes any instrument whereby a person obliges himself to pay money to another on dash that the obligation shall be void if a specified act is performed or is not performed as the case may be। তো এখানে এই যে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা অবশ্যই কিসে দিতে হবে, কন্ডিশনে দিতে হবে। বন্ড মানেই তো কোনো না কোনো কন্ডিশন, বন্ড বলতে কন্ডিশন এর উপর বন্ড তৈরি হয়। দেখবেন যদি জামিননামা হয় বা বেল বেল বন্ড হয়, যে আসামি যদি উপস্থিত না হয় তাহলে এত টাকা সরকারকে দিতে বাধ্য থাকবো, এই যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে বন্ডের সাথে কন্ডিশনের একটা দারুণ সম্পর্ক আছে। তাই আপনারা যেখানেই বন্ড দেখবেন সেখানেই কন্ডিশনের একটা ম্যাটার্স থাকবেই, এক বা একাধিক কন্ডিশন থাকবে একটা বন্ডের মধ্যে, যে এই করতে না পারলে এই হবে। তাহলে এখানে উত্তর হবে কন্ডিশন, অন কন্ডিশন। 2-3 উপধারায় বন্ডের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার মধ্যে এই লাইনটা হুবহু বিআর অ্যাক্টের ইংলিশ পার্টে আছে। আরো কিছু ইংলিশ পার্ট প্রমিজরি নোট সম্পর্কে যেটা বলা হচ্ছে, প্রমিজরি নোট মিনস অ্যান ইনস্ট্রুমেন্ট whereby the maker engages absolutely to pay a specified sum of money, মানে নির্দিষ্ট কোনো অর্থ দেওয়ার জন্য কি হবে, প্রতিশ্রুতিবদ্ধ হবে, to another as a time wherein limited, অর্থাৎ একটা সময় নির্দিষ্ট করা থাকবে। একজন ব্যক্তি একটা কাগজে লিখে দিচ্ছে যে এত টাকা আপনাকে এতদিনের মধ্যে দিব, এটাই হচ্ছে প্রমিজনি নোট। অর অন ড্যাশ অর এট সাইট, এখানে ডিমান্ড, অন ডিমান্ড মানে যখন চাইবে সঙ্গে সঙ্গে দিবে, এটা বোঝানো হচ্ছে। প্লেনটিভ ইনক্লুডস, আমি অনুরোধ করব যে এই ধরনের যেগুলো আপনার আলোচনার বিষয় সেগুলো, যেমন এই সাবজেক্টটা আমি আলোচনা করেছিলাম, তো প্রমিজারি নোট ছিল, বিল অফ এক্সচেঞ্জ ছিল। তো এই থিওরিটিক্যাল জিনিসগুলো যখন ক্লাস, মূল ক্লাস হবে সেখানে আপনি হাজারো প্রশ্ন করে সেগুলো নিয়ে নেবেন। কারণ এই মুহূর্তে আপনাকে বোঝানোর জন্য আমাকে নোট ওপেন করতে হবে, তাহলে আমি সেখানে কিছু তথ্য দিতে পারি। কারণ আমি তো আর হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছি না, একটা লিমিটেড জায়গায় ক্লাস নিচ্ছি। তাই ক্লাস সলিউশনে ক্লাস রিলেটেড প্রশ্ন করলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য ক্লাসটা ছোট হবে আর কি। তারপরে প্রশ্ন করবেন রেলিভেন্ট প্রশ্ন, থিওরিটিক্যাল প্রশ্ন ক্লাসে সমাধান করে নেবেন, তাহলে আপনাদের আর প্রবলেম হবে না। প্লেনটিভস, প্লেনটিভ বলতে বাদী, যিনি মামলা করেন। ইনক্লুডস এনি পারসন ফ্রম অর থ্রু হোম এ প্লেনটিভ ডিরাইভস হিজ রাইট টু সু। তাহলে সু হচ্ছে ভার, এর সু থেকেই শুট, দেখবেন টু আছে, টু হচ্ছে এক প্রিপোজিশন, এই টু এর পরে সাধারণত ভার্ব বসে, ভার্বের মূল ফর্ম বা বেস ফর্ম বসে ইংরেজি সেন্টেন্স অনুসারে। তাই এখানে শুট নাউন আর সু হচ্ছে ভার্ব, তাই এখানে সু হবে। এটা 2-8 আছে, প্লেনটিভ বা বাদীর সংজ্ঞাটা কি সেটা বলা আছে। তাহলে বাদী হচ্ছে যিনি একটা মামলার মাধ্যমে, দেওয়ানি মামলার মাধ্যমে নিশ্চয় কি করেন, অধিকার দাবি করেন। at the determination of the period hereby limited to any person for instituting a suit for possession of any property, his right to such property shall be extinguished। তো এটা 28 ধারা অনুসারে করা হয়েছে। এটা বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর কেউ যদি কারো সম্পত্তি জোরপূর্বক দখলে থাকে, অ্যাডভার্স পজিশনের কথা বলা হচ্ছে, 12 বছর ধরে কেউ যদি দখলভোগ করে তাহলে তার সম্পত্তির মালিকানা যিনি দখল করছেন তার উপরে চলে যাবে। অর্থাৎ এখানে যিনি মূল বাদী তিনি আর মামলার
যে অধিকার সেটা হারিয়ে ফেলবেন। শ্যাল বি এক্সটিংগুইশড, এক্সটিংগুইশ বলতে বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ যিনি মা মানে প্রকৃত মালিক 12 বছর তার দখল হারিয়ে থাকার কারণে তিনি আর মালিকানা থাকবেন না, তার মালিকানা হারিয়ে যাবে। 28 ধারায় বিয়ার অ্যাক্ট পড়লে এই লাইনটাই পাবেন। এক্সক্লুশন অফ টাইম ডিউরিং হুইচ প্রসিডিংস আর সাসপেন্ডেড, এটা বলা হয়েছে 15 ধারায়। এখানে বিধানটি তামাদি আইনের কত ধারার বিষয়বস্তু? 15 ধারার। এক্সক্লুশন অফ টাইম ডিউরিং দ্য প্রসিডিং আর সাসপেন্ডেড, অর্থাৎ যতদিন পর্যন্ত প্রসিডিং বা কোনো কার্যক্রম স্থগিত থাকছে ততদিন পর্যন্ত তামাদির মেয়াদও স্থগিত থাকবে, বা স্থগিত থাকার সময়টুকু তামাদির মেয়াদ থেকে বাদ যাবে। ইফেক্ট অফ রিসিভড অফ প্রডিউস অফ মর্টগেজ ল্যান্ড, এটা কোথায় আছে? 20 ধারায় আছে। অর্থাৎ কেউ যদি মর্টগেজ ল্যান্ড একটা বন্ধক দেওয়া হয়েছে সেটা সংক্রান্ত কোনো রিসিপ্ট দেয়, তার মানে সেটা লিখিত একটা স্বীকারোক্তি। যেদিন লিখিত স্বীকারোক্তি দিবে সেই দিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এটাই হচ্ছে 20 ধারার বক্তব্য। তবে এখানে যে লাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে 20 ধারার শিরোনাম। সাবস্টিটিউটিং বলতে কি বুঝিস? এটার অর্থ হচ্ছে সবগুলো হবে। কেন সবগুলো? স্থলাভিষিক্ত, অর্থাৎ একজনের পরিবর্তে আরেকজনকে রিপ্লেস করা, পক্ষভুক্তি বা কায়েম মোকাম। তো স্থলাভিষিক্তি, পক্ষভুক্তি, কায়েম মোকাম। কায়েম মোকাম শব্দটা কোর্টে আমি গিয়ে প্রথম শুনেছি, বিয়ার অ্যাক্টে কোনো বাংলা বইও পাইনি। তো কায়েম মোকাম আমি শুনলাম প্রথম, সিনিয়রকে জিজ্ঞাসা করলাম, তো কায়েম মোকাম বলল যে স্থলাভিষিক্ত করা, অর্থাৎ বাদী বা বিবাদী মারা গেছে তার পক্ষে তাদের ওয়ারিশগণকে মামলায় যুক্ত করার বিধানকেই কায়েম মোকাম বলা হচ্ছে। তো এইটা আমার বানানো প্রশ্ন। এই সবগুলো শব্দই একই, এটা 22 ধারার বিষয়বস্তু। এই কায়েম মোকাম সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারবো সিপিসি যখন অর্ডার করব তখন। এক্সক্লুশন ইন ফেভার অফ রিভার সোনার অফ সার্ভিয়েন্ট টেনিমেন্ট, অর্থাৎ যে 27 ধারায় বলা আছে ভাবি উত্তরাধিকারী যিনি, তার যে দখল 3 বছরের অধিক হলে 26 ধারায় যে সুখাধিকার সেটা ব্যাহত করবে। এটা মূল ক্লাসে স্পষ্ট আলোচনা করা হয়েছে ভাবি উত্তরাধিকারী কে বা কারা। যিনি হিন্দু মহিলা বিধবা হয়ে গেছেন, তার লাইফ মানে টাইটেল থাকে। লাইফ টাইটেল কি? তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তার স্বামীর সম্পত্তিতে অধিকার থাকবে ভোগ দখলের, কিন্তু তিনি অ্যাবসুলেট টাইটেল পাবেন না। তিনি সেটা চাইলেই কি করতে পারবেন না, হস্তান্তর করতে পারবেন না, বিক্রয় করতে পারবেন না। তিনি ভোগ দখল করবেন যতদিন বেঁচে থাকবেন। তারপরে উনি যখন মারা যাবেন তখন তার স্বামীর পরিবারে সেই প্রপার্টিটা ফেরত যাবে। এটাকেই লাইফ টাইটেল বলা হচ্ছে। এবং এই লাইফ টাইটেল যদি কারো থাকে, তাহলে কোনো হিন্দু ব্যক্তির সম্পত্তিতে কেউ সুখাধিকার নিতে চাচ্ছে কিন্তু এর মাঝখানে তিনি মারা গেছেন এবং 3 বছরের বেশি সময় তার স্ত্রী সেটা ভোগ করেছিল, তখন এই সুখাধিকারটা নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? কারণ তার স্ত্রীর সেটাতে বাধা দেওয়ার অধিকার থাকে না। তাই কোনটি সুখাধিকারকে ব্যাহত করে? এতে 27 ধারায় উপরের বক্তব্যটাই আছে, সেটা হচ্ছে জীবন সত্ত্ব, যেটা আমি একটু আগে বললাম, জীবন সত্ত্ব বা লাইফ টাইটেল, যেটা হিন্দু বিধবা মহিলার থাকে। বিবাদীর বিরুদ্ধ বা জবরদখল বলে সত্ত্ব অর্জন বিষয়ে তামাদি আইনের কত ধারায় বিধান আছে? তাহলে বিরুদ্ধ দখল বা জবরদখল 28 ধারায় আছে, যেটা ব্যারিস্টার আক্তার সাহেব ইতিপূর্বে আলোচনা করলেন যে 23 সালের আইনের সাথে এটা সাংঘর্ষিক কিনা। তো এইটা কিন্তু সেখানে এখনো বলা হয়নি, এবং তামাদি আইনের 28 ধারা এখনো কি করা হয়নি, অ্যাবলিশ বা রিপিল বা ওমিট করা হয়নি, এখনো সেটা জীবিত আছে 28 ধারা। দরখাস্ত দাখিলের জন্য তামাদির সর্বনিম্ন মেয়াদ কত আছে? দরখাস্ত কথা বলা হয়েছে। দরখাস্তের জন্য তামাদির মেয়াদ হচ্ছে সর্বনিম্ন 7 দিন। সরি, 7 দিন হচ্ছে আপিলের জন্য 150-এ, আর 159-এ 10 দিন হচ্ছে দরখাস্তের জন্য। আপিলের জন্য 150-এ
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের জন্য 7 দিন সময় 150-এ আছে। এখানে প্রশ্নে উল্লেখ করে দিয়েছি দরখাস্ত, তাই 10 দিন হবে, 159-এ আছে। আপিল দায়েরের জন্য তা আমাদের সর্বনিম্ন মেয়াদ 7 দিন, 150-এ আছে। এবার মোকদ্দমা দায়েরের জন্য তা আমাদের সর্বনিম্ন মেয়াদ 90 দিন। আমার নোটে অনুচ্ছেদ 2-এ দেখবেন 90 দিনের কথা বলা হচ্ছে, সেটাই সর্বনিম্ন। অনেকে প্রশ্ন করতে পারে অনুচ্ছেদ 2 দিয়ে কেন আমার নোটে শুরু হলো, অনুচ্ছেদ 1 কোথায় গেল? আসলে অনুচ্ছেদ 1 বাতিলকৃত, সেটা আমি এখানে লিখে দিয়েছি যেন আপনাদের কনফিউশন তৈরি না হয়। কারণ মনে হতে পারে অনুচ্ছেদ 1-এ মনে হয় 90 দিনেরও কম থাকতে পারে। আসলে অনুচ্ছেদ 1 জীবিতই নেই, অনুচ্ছেদ 1 বাতিল হয়ে গেছে। মঞ্জুরিকৃত তৃতীয় ব্যক্তির জীবন সত্ত্ব দ্বারা 1.5 বছরের অধিক দখল, আমি একটু আগে বলে দিলাম 3 বছরের কথা, যে জীবন সত্ত্ব যদি 3 বছর ধরে তাহলে সুখাধিকারের লক্ষ্যে ভোগকৃত 20 বছর হতে সেটা বাদ যাবে। 27 ধারার বিষয়বস্তু। উন্মাদ থাকাকালে বংশগত একটি পদ লাভের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়, এর 6 বছর পর সুস্থ হয়। তাহলে বংশগত পদ লাভের মামলা করার তামাদির মেয়াদ সর্বমোট স্বাভাবিক মেয়াদ হচ্ছে 12 বছর। 6 বছর পার হয়ে গেছে, তাহলে আর মেয়াদ কত বছর আছে? 6 বছর আছে এখনো। সাধারণ আইন অনুসারে সুস্থ হবার 6 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারে, কারণ 12 থেকে 6 বছর চলে গেলে 6 বছর থাকে। এই ক্ষেত্রে তামাদি আইনের 6 ধারা ও 8 ধারার সুবিধা গ্রহণ করলে মামলা দায়েরের জন্য আর কত বছর সময় পাবে? 8 ধারে বলা হচ্ছে অতিরিক্ত 3 বছর, এবং সেটা ম্যাক্সিমাম। এখন মূল সময় আছে বা স্বাভাবিক সময়ই আছে 6 বছর, তাহলে আর অতিরিক্ত সময় 3 বছরের যে বিধান সেটা যুক্ত হবে না। এই 6 বছর যদি 3 বছর যেহেতু বেশি, তাই 6 বছরই সময় পাওয়া যাবে। এটা হচ্ছে উত্তর। অর্থাৎ 3 বছরের যদি কম সময় স্বাভাবিক থাকতো, সেক্ষেত্রে সেইটা 3 বছর পর্যন্ত ম্যাক্সিমাইজ করা হতো। কিন্তু 3 বছরের বেশি সময় যেহেতু আছে, তাই 8 ধারার সুবিধা নেওয়ার দরকারই নেই। নাবালক থাকাকালে মিরাজ আদায়ের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। মিরাজ আদায়ের জন্য মামলা করার স্বাভাবিক সময় হচ্ছে 12 বছর। এর 11 বছর পর সে সাবালক হয়, তার মানে আর 1 বছর সময় আছে। সাধারণ আইন অনুসারে সাবালক হবার 1 বছরের মধ্যে মামলা করার মামলা দায়ের করতে পারে। এক্ষেত্রে তামাদি আইনের 6 ও 8 ধারার সুবিধা গ্রহণ করলে মামলা দায়েরের জন্য আর কত বছর সময় পাবে? তাহলে এখানে যেহেতু 1 বছর আছে, 8 ধারা অনুসারে আরো 2 বছর যুক্ত করে ম্যাক্সিমাম 3 বছর তাকে সময় দেওয়া হবে। উত্তর হবে খ। 8 ধারাকে টার্গেট করে প্রশ্নটা করা হয়েছে, উপরেরটাও তাই। তাহলে 8 ধারায় আমরা দেখছি এখানে 3 বছর, এখানেও 3 বছর হতো যদি 3 বছরের কম সময় থাকতো। যদি 3 বছরই সময় থাকে তাহলে 3 বছরই পাবে। যদি 2 বছর সময় থাকে, 1 বছর যুক্ত করে 3 বছর ম্যাক্সিমাম সময় পাবে। যদি 1 বছর সময় থাকে, 2 বছর যুক্ত করে 3 বছর ম্যাক্সিমাম সময় পাবে। যদি একদিনও সময় না থাকে, 0 বছর সময় থাকে, তবুও 3 বছর সময় ম্যাক্সিমাম 8 ধারা অনুসারে পাবে। এইটা 8 ধারা সুবিধা দিচ্ছে। তো এই ছিল আজকের আলোচনা। আজকে ক্লাস টেস্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আর না থাকলে ক্লাসটি শেষ করে দেবো। ভিডিওটা এডিট করে আমি রাত্রেই আপনাদের দেখার সুযোগ করে দেব। আর আগামীকালকে রাত্রে এই 100 নম্বরের একটি ক্লাস টেস্ট হবে। 5টি সাবজেক্টের উপর রুটিন আছে, আপনারা রুটিন ফলো করবেন। রুটিন প্রায়শই কিন্তু পরিবর্তন হয় কয়েকটি কারণে, খেলাধুলা বা আমার ব্যস্ততা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ, অনেক কারণে হতে পারে। তো আমি নোটিশ দিই, সাধারণত নোটিশ ছাড়া আমি হারিয়ে থাকি না কখনো। পরীক্ষা হবে না কিন্তু নোটিশ দিনই, এরকম খুব কম হয়। তবে হ্যাঁ, পরীক্ষা শুরু হতে বা ক্লাস শুরু হবে 9:30টায়, 2-3 মিনিট ডিলে হতেই পারে। কোনো কারণ হয়তো বা ব্যস্ততা, ক্লাসে বসতে বসতে সময় চলে যায় এরকম। তো কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন না থাকে ক্লাসটি শেষ করে দিব। তো যেহেতু কেউ প্রশ্ন করছেন না, ক্লাসটি শেষ করে দিই। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।